নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। শুরু করছি আজকের প্রাইম টাইম। আর প্রাইম টাইমে প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ফের আমপাড়া নিয়ে এক কিশোরকে বেধড়ক মারধর, অমানবিকভাবে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয় ওই কিশোরকে। যেটা জানা গিয়েছে যে ইতিমধ্যেই ওই কিশোরের চোখে গুরুতর আঘাত লাগে। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার মাস্টারপাড়া এলাকার। যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত নির্মমভাবে আঘাত করা হয়, অত্যন্ত নির্মমভাবে বেধড়ক মারধর করা হয় ওই কিশোরকে। পড়শির বাড়িতে আম পাড়তে যান এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই কিশোরকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। কোন নগরের মাস্টারপাড়ার ঘটনা, ইতিমধ্যেই উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেডিকেল কলেজে অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় ওই কিশোরকে। ফের আমপাড়া নিয়ে অমানবিক নির্যাতন, কিশোরের উপর অমানবিক নির্যাতন করা হয়। কোন নগরের মাস্টারপাড়ার ঘটনা, কিশোরের চোখে গুরুতর আঘাত লাগে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে কিশোরের পরিবার। দুজন কিশোর তারা আম পাড়তে যায় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন কিশোরকে বেধড়ক মারধর করা হয়। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তাপস লাহা। তাপস, সামান্য আম পাড়তে গিয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এইভাবে অমানবিক নির্যাতন, কি জানা যাচ্ছে তাপস? দেখো, স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে গত বৃহস্পতিবার সন্ধ্যের ঘটনা, গত বৃহস্পতিবারের ঘটনা, যেটা অভিযোগ যে কোন্নগরের মাস্টারপাড়া এলাকায় দুই কিশোর প্রতিবেশীর বাড়িতে আম পাড়তে যায় এবং সেখানেই প্রতিবেশীর যে আম গাছের যে মালিক এবং তার পাশাপাশি সেখানে সেই বাড়িতে থাকা এক টোটো চালক ভাড়াটিয়া, তারা নাকি এই যে দুই কিশোরকে তাড়া করলে একজন পালিয়ে গেলেও অন্যজনকে ধরে ফেলে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ এবং তাকে আহত অবস্থায় পরিবার খবর পায় এবং সেই আহত অবস্থায় সেখান থেকে তাকে তুলে নিয়ে প্রথমে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল এবং পরে তাকে কলকাতায় নিয়ে চিকিৎসা করাতে যায়। তারপর সেখানে দ্বিতীয় প্রাথমিক চিকিৎসা বা সেখানে চিকিৎসা হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় সঙ্গে এই কিশোরকে। কিন্তু গতকাল থেকে কিন্তু এই কিশোরের অবস্থার ফের অবনতি হয়। বিশেষ করে তার চোখে যেরকম চোট লেগেছে, ঠিক তার পাশাপাশি দেহের অন্যান্য জায়গাতেও চোট লেগেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পরেই তার পরিবারের যেটা দাবি যে এই ঘটনায় যে বা যারা, অর্থাৎ ওই পরিবারের যেটা দাবি, আম গাছের মালিকরা তারা যেমন জড়িত, ঠিক তার পাশাপাশি এক টোটো চালক তারা জড়িত, তাদের কিন্তু অবিলম্বে কড়া শাস্তি দিতে হবে। এবং এই ঘটনার প্রতিবাদে যদিও যাদের বিরুদ্ধে যে অভিযোগ, অর্থাৎ গাছটির মালিক যারা সেই পরিবারটি, তাদের যেটা দাবি যে তারা এই ঘটনায় কোনোভাবে যুক্ত নয়, কারণ তারা বয়স্ক মানুষ, তারা এই ঘটনা জানেও না। সমস্ত বিষয়টি এখন উত্তরপাড়া পুলিশ তদন্ত করে দেখছে যে এই ঘটনায় কে বা কারা প্রকৃত অর্থে যুক্ত রয়েছে, এই ঘটনা আর তারা কি ধরনের ঘটনা রয়েছে। যদিও পরিবারের যেটা দাবি যে বা যারা যুক্ত থাকুক তাদের কড়া শাস্তি হোক। স্বাভাবিকভাবেই এই ঘটনায় কিন্তু নিয়ে এখন এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের যেটা দাবি, এই ঘটনা সত্যি ক্ষেত্রে অমানবিক ঘটনা, যদি আমপাড়ার ক্ষেত্রে এই ঘটনা হয়ে থাকে সেক্ষেত্রে তারাও চাইছে যে এই ঘটনায় যে বা যারা যুক্ত থাকুক তাদের কড়া শাস্তি হোক। ধন্যবাদ তাপস। ফের আমপাড়ায় অমানবিক অত্যাচার, কিশোরের উপর অমানবিক নির্যাতন, কোন্নগরের মাস্টারপাড়ার ঘটনা, কিশোরের চোখে গুরুতর আঘাত, আহতকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে এবং ইতিমধ্যে যেটা জানা গিয়েছে যে প্রতিবেশীর বাড়িতে আম পাড়তে যায় দুজন কিশোর এবং একজন পালিয়ে গেলেও অপরজনকে বেধড়ক মারধর করা হয়, অমানবিক নির্যাতন চালানো হয় তার উপর। নির্যাতিত কিশোরের মা এই বিষয়ে ঠিক কি বলছেন শোনাবো। আমার ছেলে আম পাড়তে গিয়েছিল, লোকটা দেখেছে আর ও ছেলেটাকে মেরে গাছে দিয়ে ও ছেলেটাকে মারলো, ও ছেলেটা পালিয়ে গেছে আর আমার ছেলে পড়ে গেছে। ওকে দেখে ধরো বড়িয়ার দিয়ে ওকে মেরে ওকে হাড় ভেঙে দিয়েছে। কোথায় কোথায় ভেঙেছে? এখানে ভেঙে দিয়েছে, মাথায় এখানে চোট লেগেছে, ওর রক্ত জামিয়ে দিয়েছে। কি চাইছেন আপনারা? আমি শাস্তি চাই, যে আমার ছেলেকে মেরেছে ওর শাস্তি চাই। আর এই ঘটনায় বাগান মালিক তিনি কি দাবি করছেন শোনাবো। বড়বাবু ইনভেস্টিগেট করেছে পুরো এবং আমাদের সব ফটো তুলিয়ে গিয়ে ওর কাছে দেখিয়েছে যে এরা মেরেছে কি, এরা মেরেছে কি, এরা মেরেছে কি, বলছে না না না।
আর তিনজনের অবস্থা দেখলো আমাদের, যে এরা মারতেই পারে না। আর মারাপিটি যদি আমাদের বাগানে হয় আমরা তো জানতে পারবো। টুকুখানি খাই আমরা জানি একটা ছেলে পালিয়ে গেল, যখন আমরা বললো কেড়ে কেড়ে, তারপর দেখলে পালিয়ে গেল। গেট টেট খোলা, এই ধরুন রাত্রি 7:30 8টা এরকম সময়, 8টার সময়। ইভেন্টে কাজ করার নাম করে, অর্থাৎ ইভেন্টে কাজ দেওয়ার নাম করে প্রতারণা করা হয়। এক তরুণীর সঙ্গে প্রতারণা করা হয় এবং তাকে কাজ করার জন্য পানশালায় কাজের জন্য চাপ দেওয়া হয়, ঘরে আটকে রেখে নির্মমভাবে অত্যাচার করা হয়। উত্তর 24 পরগনার খড়দাহের ঘটনা। সোদপুরের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে পরিচয় ডোমজুড়ের আরিয়ান খানের এবং সেই পরিচয় সূত্রেই তাকে ইভেন্টে কাজ দেওয়ার নাম করে প্রতারণা করা হয়। গতকাল ডোমজুড় থেকে কোনো রকমে পালিয়ে নিজের বাড়িতে আসেন ওই তরুণী। খড়দাহ থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। অমানবিকভাবে নির্যাতন করা হয় ওই তরুণীকে এবং যেটা জানা গিয়েছে যে কেটে নেওয়া হয় চুল। আরিয়ানের ডোমজুড়ের বাড়িতে আটকে রেখেই ওই তরুণীকে অমানবিকভাবে অত্যাচার করা হয়। এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য, দেখে নেব। ইভেন্টে কাজ করার নাম করে বাড়িতে তরুণীকে নিয়ে গিয়েছিল আর হাওড়া ডোমজুড়ের আরিয়ান খান। গত 2024 সালে 31 ডিসেম্বর সোদপুরের তরুণীকে আরিয়ান খান হাওড়া ডোমজুড়ের বাসিন্দা, সে কিন্তু ইভেন্টে কাজ করার প্রস্তাব দেয় এবং সেই প্রস্তাব অনুযায়ী তরুণী কিন্তু আরিয়ান খানের সাথে চলে যায় এবং যাওয়ার পর আরিয়ান খানের বাড়িতে আটকে রেখে তাকে নির্মম অত্যাচার করছে, মারধর করতো, এমনটা কিন্তু সেই তরুণী অভিযোগ জানিয়েছে। গত 5 মাস তরুণী কিন্তু আরিয়ান খানের বাড়িতে আটকে ছিল এবং তাকে মারধর করতো, বাড়ির কাজ করাতো, বাড়ির ঠিকঠাক যদি কাজ না করতো তাকে বেধড়ক মারধর করতো, এমনটা কিন্তু সে তরুণী অভিযোগ করেছে। তরুণীর মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গা কাটাছেঁড়া দাগ রয়েছে এবং তরুণীর হাতে পায়ে মাথায় প্রত্যেক জায়গা কিন্তু রক্তের যে কালসিরে, সে কালসিরের দাগ রয়েছে। তরুণী অভিযোগ করছে যে আরিয়ান খান এবং তার মা, তার বোন তরুণীকে খুব মারধর করতো এবং বাজে ভাষায় তাকে গালিগালাজ করতো এবং সে যদি বাড়ির কাজ না করতো তাকে ভয় দেখানো হতো, কলকাতার যে পতিতা পল্লী তার সেখানে তাকে বিক্রি করে দেওয়া হবে, তাকে তার কিডনি তার বিক্রি করে দেওয়া হবে, এমনটা তাকে ভয় দেখাতো। প্রায় 5 মাস বাড়িতে আটকে থাকার পরে গতকাল 6 মাসের মাথায় তরুণী কিন্তু কোনো রকম ভাবে মাথায় বুদ্ধি খাটিয়ে সে কিন্তু বাড়ি থেকে আরিয়ান খানের বাড়ি থেকে পালিয়ে আসে এবং সোদপুরে নিজের বাড়িতে আসে। সোদপুরে নিজের বাড়িতে আসলে তরুণীর মা তরুণীকে নিয়ে খড়দহ থানা একটি অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগ দায়ের পরিপ্রেক্ষিতে খড়দহ থানা পুলিশ একটি এফআইআর লঞ্চ হয়েছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে সে তরুণীকে কিন্তু এখন কামারহাটি স্বাগত হাসপাতালে ভর্তি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায়। তরুণী অভিযোগ যে তাকে কাজ না করলে তাকে যে মারধর করতো এবং তাকে ভয় দেখানো হতো এবং তাকে যে কাজ করার জন্য যে প্রলোভন দেখিয়েছিল ইভেন্টের, সেই প্রলোভনে কিন্তু সে পা দিয়েছিল এবং তার ফলে কিন্তু আজকে তার এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সোদপুর থেকে প্রণব ভট্টাচার্য, নিউজ টাইম। ইভেন্টে কাজ দেওয়ার নাম করে প্রতারণা, তরুণীকে পানশালায় কাজের চাপ দেওয়া হয় এবং এই বিষয়ে ওই নির্যাতিত তরুণী ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। ইভেন্টে কাজ করি, আমাকে কাজ দেবে বলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে মিথ্যে কথা বলে ঘরে কাজ করাতে বলেছে, ট্রেনিং দেবে, 2 বছর ট্রেনিং দেবে, না করতে পারলে মেরে মেরে করাবে। তারপর ঘরের কাজ করাতো, মেরে কাজ করাতো, রড দিয়ে মেরেছে, কোদাল দিয়ে মেরেছে, কোনো একটা জায়গা বাদ নিয়ে মার খায়নি এবং প্রাইভেট পার্টেও মেরেছে। তোমার সাথে পরিচয় হলো কি করে ছেলেটা? বন্ধু ছিল আমার। কিভাবে? ফেসবুক দিয়ে, মেসেঞ্জারে। তারপর কথা হয়, তারপর বলি যে কাজ ব্যাপারে কথা হয় আমার, তো বলেছে হ্যাঁ কাজ দেবো ইভেন্টে।
আপনারা জানেন যে ইসলামপুরে এক নাবালককে যেভাবে নির্যাতন করা হয়, মোবাইল চুরির অপবাদ দিয়ে যেভাবে নির্যাতন করা হয়, এখনো পর্যন্ত সেই নির্যাতিত নাবালক কিন্তু নিখোঁজ। অর্থাৎ 8 দিন পেরিয়ে গেলেও সেই নির্যাতিত নাবালক এখনো পর্যন্ত নিখোঁজ। খুশির ঈদে শোকের ছায়া পরিবারে, শোকের আবহে ছয়ঘরিয়া গ্রামবাসীরা। ইতিমধ্যে 8 দিন হয়ে গেছে, অর্থাৎ মূল অভিযুক্ত তিনি গ্রেফতার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত খোঁজ মেলেনি ওই নির্যাতিত নাবালকের। মূল অভিযুক্ত সহ গ্রেফতার 5 জন। আমরা জানি যে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে শাহেনশাকে, অর্থাৎ মূল অভিযুক্ত এই শাহেনশাহ, তাকে গ্রেফতার করা হলেও এখনো পর্যন্ত নিখোঁজ। এখনো পর্যন্ত কোনো হদিশ মেলেনি ওই নির্যাতিত নাবালকের। 8 দিন হয়ে গিয়েছে, অর্থাৎ 8 দিন পার, এখনো পর্যন্ত কোনো খোঁজ মিলল না ওই নাবালকের। খুশির ঈদে এই মুহূর্তে শোকের ছায়া পরিবারে। 8 দিন পার হয়ে গিয়েছে, মূল অভিযুক্ত সে অ্যারেস্ট হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ ওই নির্যাতিত নাবালক। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অলিক মিত্র। অলিক, এখনো পর্যন্ত ওই নির্যাতিত নাবালক সে এখনো পর্যন্ত নিখোঁজ, তার কোনো হদিশ পাওয়া গেল না, এবং খুশির ঈদে শোকের ছায়া পরিবারে। কি জানা যাচ্ছে যে কিভাবে তল্লাশি, আমরা দেখেছি এর আগেও তল্লাশি চালানো হয়েছে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো কি ক্লু মিলেছে? স্বপ্না, এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো ক্লু আছে কিনা সেটা কিন্তু জানা যায়নি। তবে ক্লু থাকলে পুলিশ নিশ্চয়ই এতক্ষণে সেই ক্লু কাজে লাগিয়ে ওই দেহ উদ্ধারের চেষ্টা করত। তবে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে এই যে নাবালক তাকে কিন্তু আর সে নেই বলেই তারা মনে করছে বলে মনে করা হচ্ছে, এবং সেই কারণেই ফ্যাক্টরির পিছন দিকে তারা কিন্তু দীর্ঘক্ষণ এই মানে নাবালককে খোঁজ করেছে এবং বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে পুলিশ তল্লাশি চালিয়েছে, কিন্তু তার কোনো খোঁজ পায়নি। এদিকে উত্তর দিনাজপুর জেলার যেই জায়গাতে তার বাড়ি, সেই ছগড়িয়ার এই এলাকাতে কিন্তু আজ কোনো ঈদ যে হয় সেই ঈদের সেই খুশিটা কিন্তু এখানে মানানো হয়নি। এখানে কিন্তু খুশির বদলে তারা শুধুমাত্র নামাজ পড়েছেন, নামাজ পাঠ করে তাদের যে কার্যকলাপ সেটা শেষ করেছে। এদিকে যে আনন্দ উৎসব, গোটা গ্রামেই কিন্তু সেই আনন্দ উৎসবটা ছিল না আজকে। আমরা যেটা দেখেছি, বাড়ির লোকে এবং পরিপার্শ্বিক যারা রয়েছে প্রত্যেকেরই কিন্তু একই বক্তব্য যে একটা 14 বছরের নিচে একটা ছেলে, তাকে নিখোঁজ হয়ে গেল, এতদিন হয়ে গেল, পুলিশ এখনো পর্যন্ত খোঁজ করতে পারছে না। এটা কিরকম ধরনের পুলিশ, এই পুলিশের কাছে তারা কিন্তু আশা করেনি। কারণ তাদের বক্তব্য যে ইতিমধ্যে ছবি ভাইরাল হয়েছে এবং যাদের এগেইনস্টে অভিযোগ করা হয়েছিল তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে, তারপরও কিন্তু তাদের কাছ থেকে ঠিক ঠিকানা খোঁজ করে পারছে না। এদিকে আজ যেটা পরিবারের পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে, যে সেটা কিন্তু মারাত্মক একটা অভিযোগ, যে পুলিশ নাকি ওই অভিযুক্তদের সামনে থেকেই ভিডিও কল করে তাদেরকে দিয়ে কথা বলিয়েছে বাড়ির লোকের সাথে, এবং তারা বলেছে গোটা বিষয়টি তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার জন্য। এই ধরনের বক্তব্য কিন্তু আজ পরিপার্শ্বিক লোকদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। তবে সম্পূর্ণটাই কিন্তু পুলিশ যতক্ষণ না কোনো বক্তব্য দিচ্ছে ততক্ষণ কিন্তু এর সত্যতা জানা সম্ভব হচ্ছে না। স্বপ্না, অলিক, আমরা দেখেছিলাম যেদিন এই মূল অভিযুক্ত শাহেনশাহ সে গ্রেফতার হয়, তখন কিন্তু তার বাবা, অর্থাৎ এই নির্যাতিত যুবকের বাবা কিন্তু আশাবাদী ছিলেন যে এখন হয়তো তার ছেলেকে ফিরে পাবে এই মূল অভিযুক্ত শাহেনশাহকে জেরা করার পর। কিন্তু পুলিশ সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে, তাকে জেরা করে কি কোনো রকম হদিশ পাওয়া যাচ্ছে না? অলিক, যে ঘটনাটি ঘটনা, যে এই বিষয়টিতে পুলিশের উপর যে আস্থাটা ফিরে এসেছিল পরিবারের, তারা কিন্তু আবার নিরাশা হয়েছে। কারণ পুলিশ যেভাবে বলেছিল পরিবারের লোকদেরকে যে খুব সত্বর তারা ফিরে এসে এই যুবককে বা এই নাবালককে খোঁজ করে তারা বের করে দিবে, কিন্তু সেটা কিন্তু পুলিশ এখনো পর্যন্ত বের করে দিতে পারেনি। ফলে পুলিশ যতক্ষণ না একে বের করে দিতে পারছে, সে জীবিত হোক বা মৃত হোক, পরিবারের লোক কিন্তু তার সন্তান চাইছে, এবং সেটা মৃত বা জীবিত যেভাবেই হোক সেই জায়গায় কিন্তু পুলিশ পৌঁছাতে পারছে না। এবং পুলিশ যেহেতু এরকম একটা জায়গাতে পৌঁছাতে পারছে না, স্বাভাবিক কারণে পুলিশের উপর আস্থা কিন্তু পরিবার এবং গ্রামবাসী কিংবা রাজ্যবাসীর কিন্তু আস্তে ধীরে কিন্তু কমে যাচ্ছে। বিশেষ করে এই মামলার ক্ষেত্রে পুলিশের প্রতি একদম পুরোপুরি আস্থা সরে যেতে
শুরু করেছে। কারণ এতটুকু একটা নাবালক যার প্রতি এরকম নির্মম অত্যাচার হয়েছিল এবং সেটা খাস কলকাতাতেই হয়েছে। ধন্যবাদ অলিক। এই বিষয়ে নির্যাতিত নাবালক তার মা ঠিক কি বলেছেন শোনাবো। আজকে যেরকম দেখছেন অবস্থা ওরকম অবস্থায় সবাই থাকছে, কই ঈদ মেনায়নি। কিসের জন্য ঈদ মেনাবো যখন এখন আমার ছেলে নাই? তা ঈদ করে কি করব? ঈদ মানাই কি করব যখন ছেলে নাই আমার? ওখানে আসামিগুলা ধরা পড়ছে, আসামিগুলা কি বলছে যে বাচ্চারা জিন্দা আছে না মরা আছে, কিছু খোঁজ খবর নাই, না পুলিশ খবর দিচ্ছে। আমার ছেলে চাই, জিন্দা আছে না মরা আছে, আমার ছেলেকে লাগবে। আর যে ক্রিমিনালগুলোকে ধরছে ওখানে সাজাই লাগে, সাজা লাগে। যেমন আমার ছেলেকে কান শট করছে, বান্দা থাকছে, বান্দি করছে, ওরকম ক্রিমিনালগুলাকে এরকম বান্দা বান্দি করবে আর ওই সাজা করবে। এই শোকের আবহে ঈদ পালন করলেন না ওই নির্যাতিত নাবালকের প্রতিবেশীরাও। তারা ঠিক কি বলছেন এই বিষয়ে শোনাবো। কি করে ঈদ মানাবো বলেন? যেমন ঘর থেকে দুটা ছেলে তো এখন নিয়ে নেই, একটা ছেলে তো পাচ্ছি না, কোনো খবর পাচ্ছি না, একটা ছেলে আছে তো হোমে নিয়েছে। তো আমরা কি করে খুশির ঈদ মানাবো? আজকে কেউ তো ঈদ মানাতে পারছি না আমরা। আমাদের ঘরে, আমাদের পাড়ায় প্রতিবেশী যতগুলো আছে কেউ ঈদ মানায়নি ভালো করে, নামাজটাই পড়েছে। ঈদ বলে আজকে কারো কোনো খুশি নেই। পুলিশ দেখেন যে যে ফারুককে এখনো পুলিশ খুঁজে পাচ্ছে না। খুশির ঈদ তো হয়ে গেছে, আমরা ঈদ কি করবো? আমার তো ঈদ হয়ে গেছে, আর ঈদ কি মানাবো? আমরা তো ঈদের কি আছে, খুশি আছে যে ঈদ করতে পারবো? আমাদের সব তো এখানে দেখছো যে আমাদের সব এরকমই আছে, পড়ে আছে সবাই। আমার পরিবার তো সব পড়ে আছে, কেউ আছে সবাই খায়, এইদিকে পড়ে আছে, ওইদিকে পড়ে আছে, কোনো খাস খবর নাই। আসামি বলে আজকে অতদিন হয়ে গেলো, 3-4 দিন থেকে কলকাতা মুম্বাই থেকে আছে, মুম্বাইতে এখনও আসা হয়নি কি আসামি? আমাদের পুরো গ্রামে কেউ ঈদ মানায় না, এখন সবাই শোকে আছে। তারপরে যে বাচ্চাটা এখনও নিখোঁজ, পুলিশ নাকি ধরেছে শুনতে পারলাম। আমরা তো কাজে যাই, গরিব মানুষ, কাজ থেকে আসি, তারপরে শুনতে পারি বিকালে যে মানে আসামিদেরকে ধরতে পেয়েছি। আজ থেকে বাচ্চাটা কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কিছু খোঁজ পাওয়া যাচ্ছে না। খাস কলকাতায় মাওবাদী নাম করে হুমকির চিঠি এক স্বর্ণ ব্যবসায়ীকে। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। মাওবাদীর নাম করে এক হুমকির চিঠি, এবার হুমকির চিঠি পাঠানো হলো এক স্বর্ণ ব্যবসায়ীকে। ইতিমধ্যেই বড়বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং 50 লক্ষ টাকার ডিমান্ড করা হয়েছে, এমনই কিন্তু খবর আসছে। খাস কলকাতায় মাওবাদীদের নামে হুমকির চিঠি। বড়বাজার থানা এলাকার স্বর্ণ ব্যবসায়ীকে চিঠি দেওয়া হয়। বড়বাজার থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 28শে মে এই হুমকির চিঠি পাঠানো হয়েছিল বলে অভিযোগ। চিঠিতে 50 লক্ষ টাকার ডিমান্ড করা হয়েছে। ওই স্বর্ণ ব্যবসায়ী জয়ন্ত চৌধুরীর বাড়ি বনগাঁয়। এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র, দেখে নেব। খাস কলকাতায় এক স্বর্ণ ব্যবসায়ীকে মাওবাদীদের নাম করে হুমকি চিঠি। বড়বাজার থানার অন্তর্গত 107 ওল্ড চায়না বাজার স্ট্রিট অর্থাৎ রাম রহিম মার্কেট, সেখানেই একেবারে জয়ন্ত চৌধুরী নামে এক ব্যবসায়ীর দোকান রয়েছে এবং সেই ব্যবসায়ীকেই হুমকি চিঠি পাঠানো হয়েছে। এবং চিঠির বয়ানে লেখা রয়েছে, চিঠিটি পাঠিয়েছেন সমীর মণ্ডল নামে এক ব্যক্তি। অন্তত চিঠিতে তার নামের উল্লেখ রয়েছে এবং বলা হচ্ছে মাওবাদীদের তহবিলে অর্থ প্রদান করার জন্য 50 লক্ষ টাকা চাওয়া হয়েছে এই স্বর্ণ ব্যবসায়ীর কাছে। উত্তর 24 পরগনার একটি ঠিকানা সেখানে দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে যে সেই নির্দিষ্ট ঠিকানায় এই 50 লক্ষ টাকা পৌঁছে দিতে হবে। এবং একই সঙ্গে এরকম হুঁশিয়ারিও দেওয়া রয়েছে চিঠিতে যে পুলিশের কাছে গিয়ে বা পুলিশে জানিয়েও কোনো লাভ হবে না, তার কারণ পশ্চিমবঙ্গ পুলিশ নাকি এই যারা টাকা চেয়েছেন তাদের কোনো রকম কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। এই স্বর্ণ ব্যবসায়ী জয়ন্ত চৌধুরী, যার বাড়ি আদতে বনগাঁতে এবং কলকাতার পাশাপাশি সেখানেও তার বেশ কিছু ব্যবসা রয়েছে, সেক্ষেত্রে কি কারণে তাকে এই ধরনের হুমকি দেওয়া হলো? ইতিমধ্যেই বড়বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই ব্যবসায়ী এবং সেই অভিযোগের ভিত্তিতে সেই হুমকি চিঠির যা বয়ান এবং এই সমীর মণ্ডল যার নাম করে চিঠি পাঠানো হয়েছে সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। কোনো মাওবাদী সংগঠনের তরফে এই চিঠি কিনা বা এর আগেও এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা
পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। তবে একেবারেই বড়বাজারের মতো জায়গা যেখানে প্রচুর দোকান রয়েছে, সেখানে এক স্বর্ণ ব্যবসায়ীকে এরকম হুমকি চিঠি পাঠানোয় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও একটা ভীতির সঞ্চার হয়েছে তাদের মধ্যে থেকে। এবং একেবারে সব মিলিয়ে বলা যায় যে খাস কলকাতায় এই মাওবাদীর তহবিলের নাম করে যেভাবে চিঠি পাঠানোর ঘটনা ঘটেছে, সেই ঘটনার তদন্তে কলকাতা পুলিশ তারা ইতিমধ্যেই যাবতীয় বিষয় সেগুলো খতিয়ে দেখছেন। ক্যামেরা তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম কলকাতা। আর এই ঘটনায় ওই স্বর্ণ ব্যবসায়ী জয়ন্ত চৌধুরী ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। আমি কোনোদিন ভাবিনি এরকম কোনো লেটার আসবে, এরকমভাবে কোনোদিন হতে পারে। বড়বাজারে তো আমার ফিশিং নেটের বিজনেস আছে আরও 10 বছর আগে থেকেই, আর এইটা তো আমি ওপেন করেছি বড়বাজারে গত বছর ধনতেরাসে। কি লেটার আছে? ওই তো 50 লক্ষ টাকার ডিমান্ড করেছেন, মাওবাদী বলে ডিমান্ড করেছেন। কি মানে কে লেটার পাঠিয়েছিল? নাম তো সমীর মণ্ডল। কাকে দিতে বলেছিল? মুকুল বলে কাউকে। ভীত সন্তুষ্ট কি বলবো, যারা প্রশাসন লেভেল থেকে আমাদের কাছে আশ্বস্ত করেছে, আমি ও বিষয়ে কোনো চিন্তাই করছি না। তাদের হাতে রয়েছে, তারা যথেষ্ট কেয়ারফুলি এটাকে মেনটেন করছে, মানে খুবই আমাদের সিস্টেমে রেখেছেন ওনারা যা আমাকে নির্দেশ দিয়েছেন সেভাবেই আমি চলছি। আমি আমার মতন বিন্দাস বিজনেস করার কথা বিজনেস করে যাচ্ছি। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন শোনাবো। মাওবাদ একটা এমন একটা সমস্যা, এর বিরুদ্ধে কন্টিনিউয়াস এবং দেশ জুড়ে সকলের কনসেন্ট্রেটেড এবং অর্কেস্ট্রেটেড একটা দরকার, মানে এর বিরুদ্ধে ব্যবস্থা দরকার। রাজ্য সরকার যদি নাকে তেল দিয়ে ঘুমোয় যে কিষাণজিকে মেরে দিয়েছি, ব্যাস সব শেষ হয়ে গেছে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। মাওবাদ ইজ এ থিওরি, একটা তত্ত্ব। সেই তত্ত্ব বারবার কিছু মানুষকে এই রাস্তায় আনবে। যেরকম আপনার বাড়িতে আপনি যতই স্প্রে করুন, 1 মাস পরে ককরোচ বেরোবেই, আরশোলা বেরোবেই। আবার কি করতে হয়? আবার স্প্রে করতে হয়। এদেরকে এরকম বারবার স্প্রে করতে হবে। খাস কলকাতায় মাওবাদীদের নামে হুমকির চিঠি। বড়বাজার থানা এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীকে হুমকির চিঠি পাঠানো হয় এবং এই চিঠিতে রীতিমতো 50 লক্ষ টাকার ডিমান্ড করা হয়। বড়বাজার থানা ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই স্বর্ণ ব্যবসায়ী জয়ন্ত চৌধুরী। খাস কলকাতায় মাওবাদীদের নামে হুমকির চিঠি এবং ওই চিঠিতে রীতিমতো 50 লক্ষ টাকার ডিমান্ড করা হয়। দেশে ক্রমাগত বেড়ে চলেছে কোভিডের দাপট। ইতিমধ্যেই 6000 ছুঁয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। দেশ জুড়ে বেড়ে চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই যে সংখ্যা দাঁড়িয়েছে 5500 ছাড়িয়ে গিয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 391 জন এবং যেটা জানা গিয়েছে গত 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। করোনা নমুনা সংগ্রহের জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে কাউন্টার। দৈনিক 3 ঘন্টা এই নমুনা সংগ্রহের কাজ চলবে। শুক্রবার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 2 জন আক্রান্ত শিশু। সিএমআরআই হাসপাতালে রয়েছে কোভিড আক্রান্ত 2 জন শিশু। দেশে চোখ রাঙাচ্ছে কোভিড, হুহু করে বাড়ছে সংক্রমণ। 5500 ছাড়ালো সংক্রমণ। দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 391। সংক্রমণের দিক থেকে শীর্ষে রয়েছে কেরল। কেরলে মোট সংক্রমিতের সংখ্যা 1806। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট, তারপরে রয়েছে দিল্লি, চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম বাংলা। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 622। মহারাষ্ট্রে 577 এবং কর্ণাটকে 444 জন। এখনো পর্যন্ত মিজোরাম ও অরুণাচল প্রদেশে নতুন করে আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি। ত্রিপুরায় 1 জন সংক্রমিত হয়েছে বলে জানা গিয়েছে। দেশে মোট কোভিডে মৃত্যু হয়েছে 4 জনের। বর্তমানে দেশে মোট সক্রিয় সংক্রমিতের সংখ্যা 5755। রাজ্যে ক্রমশ করোনা বৃদ্ধি পাওয়ায় রাজ্য প্রশাসনের তরফে নেওয়া হয়েছে উদ্যোগ। করোনার নমুনা সংগ্রহের জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে কাউন্টার। প্রতিদিন 3 ঘন্টা চলছে নমুনা সংগ্রহের কাজ। শুক্রবার পিয়ারলেস হাসপাতালে ও সিএমআরআই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 4 শিশু।
এই যে ভ্যারিয়েন্টটা এসছে এটা কিন্তু ভ্যারিয়েন্ট আপনার মনিটরিং, এটা ভ্যারিয়েন্ট আপনার ইন্টারেস্ট বা ভ্যারিয়েন্ট আপনার কনসার্ন নয়, যার জন্য এত প্যানিক হওয়ার কিছু নয়। যেটা হতে পারে যে আবার একটা প্যান্ডেমিক হবে, মানুষের কাজকর্ম বন্ধ হয়ে যাবে, এই রকম ভয় পাওয়ার মতো পরিস্থিতি কিন্তু হয়নি। ওই ৫,০০০টা দেখে মানুষ ভয় পেয়ে যাচ্ছে, ১৪০ কোটির দেশে ৫,০০০টা এমন কোনো ব্যাপার নয়। এবং কোভিডটা এখন যে পর্যায়ে আছে এটা অনেকটা ফ্লু লাইক, এটা এখন আছে এবং ভবিষ্যতে একে নিয়ে চলতে হবে, কিন্তু আগের মতো প্যান্ডেমিক হবে এই ভয় পেলে হবে না। আমার যেটা মনে হয় চাইনা, হংকং, ওই সমস্ত যে সমস্ত জায়গায় এফেক্টেড হচ্ছে সেখান থেকে যারা ইন্টারন্যাশনাল ট্রাভেলার বাই ফ্লাইট আসছে তাদের ওই জায়গাটায় যদি চেক করা যায়, সেক্ষেত্রে যদি পজিটিভ পাওয়া যায় তাদের আইসোলেশনে রাখলাম, তাহলে কিন্তু এটা ছড়ানোর টেন্ডেন্সিটা অনেকটা কমে যাবে। বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে বেশিরভাগ কোভিডের এই উপপ্রজাতি ক্ষতিকারক নয়, সংক্রমণের সংখ্যা অনেকটাই কমেছে, তবে মাঝে মাঝে তীব্রতা দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন কোনো রকম ভুয়ো খবরে আতঙ্কিত না হতে। কেউ যদি করোনার উপসর্গ লক্ষ্য করে তবে যেন অতি শীঘ্রই ডাক্তারের পরামর্শ নেয়। নিজে সুস্থ থাকা এবং অপরকে সুস্থ রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নিউজ টাইম। ফের অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলের খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমরা আগেই দেখেছি যে নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি অপারেশন সিঁদুর নিয়ে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রীকে। এবার ফিরহাদ হাকিমের খোঁচা নরেন্দ্র মোদীকে। প্রত্যাঘাত সেনার সাফল্য, গায়ে মানে না আপনি মোরল, এমনটাই কিন্তু জানিয়েছেন, অর্থাৎ এমনটাই কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। ফের অপারেশন সিঁদুর নিয়ে খোঁচা প্রধানমন্ত্রীকে। এই বিষয়ে ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বলে না গায়ে মানে না আপনি মোড়ল। ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন। সেটা অন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী, তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই। ববিদা, দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠেছে কৈলাস বিজয়বর্গীয়র করা মহিলাদের নিয়ে মন্তব্যের। এটা কালকে আমি বলেছি, আসলে বিজেপি পার্টিটাই হচ্ছে মহিলা বিদ্বেষী। স্বাধীনতা, নারী স্বাধীনতা মানে না। আজকে তুমি এই পড়ো না, কালকে ওই পড়ো না, ওই খেও না, এটা। এর পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। আমরা এটাই মানি, সমস্ত ক্রেডিট শুড গোস টু আমাদের ইউনিয়ন ফোর্সেস। কিন্তু মোদিজি শুধু একটা কাজই করেছেন। মোদিজি বলেছেন হাতটা ছেড়ে দিই, হাতটা খুলে দিই। যেটা আগে হাতটা বাধা থাকতো যখন ইউপিএ 1 ইউপিএ 2 যখন থাকতো, যার অংশ ফিরহাদ হাকিম সাহেব ছিলেন ইউপিএ 1-এর, তখন হাতটা এবার বাধা থাকতো। তার ফলে মেরে গেলেও কি হতো, করি নিন্দার বাইরে কিছু আর বেরোতো না আর কি। ফিরহাদ হাকিম সাহেবরা তখন করলা খেয়ে নিতেন, খেয়ে নিয়ে একটু করি নিন্দা করতেন। তারপরে যখন মোদি সাহেব আসার পর কি হয়েছে, হাতটা খুলে দেন উনি। আগে নিয়ম ছিল হচ্ছে এক গালে থাপ্পড় মারলে আরেকটা গাল পেতে দিতে হবে, আরেকটা জায়গায় থাপ্পড় মারো। কিন্তু আমরা গান্ধীজির সাথে সাথে গান্ধীজির আরেকজন অনুসারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে আরো বেশি অনুসরণ করে, যে একটা গালে থাপ্পড় মারলে আর একটা গাল আসবে, কিন্তু সেই গালটা যে মেরেছে থাপ্পড় তার গালে মারতে হবে। অপারেশন সিঁদুর নিয়ে খোঁচা প্রধানমন্ত্রীকে খোঁচা ফিরহাদ হাকিমের। প্রত্যাঘাত সেনার সাফল্য, অর্থাৎ পাকিস্তানের উপর যে প্রত্যাঘাত করা হয়েছে তা সেনা করেছে, এতে নরেন্দ্র মোদীর কোনো ভূমিকা নেই, এমনটাই কিন্তু জানিয়েছেন ফিরহাদ হাকিম। গায়ে মানে না আপনি মোরল, এমনটাই কিন্তু মোদীকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলের ফের খোঁচা প্রধানমন্ত্রীকে। আমরা জানি এর আগে নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন এবং এবার ফিরহাদ হাকিম। নবদ্বীপের সমাধিস্থল থেকে উধাও একের পর এক দেহ। নবদ্বীপের সমাধিস্থল থেকে উধাও একাধিক দেহ এবং সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল। অভিযোগ কর্তৃপক্ষের মদতেই এই ঘটনা ঘটেছে এবং সমাধিস্থল থেকে সমাধি থেকে
একাধিক দেহ উধাও, এই ঘটনায় কিন্তু সামনে আসছে নবদ্বীপের। ইতিমধ্যেই নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগ যে কর্তৃপক্ষের মদদেই এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার, দেখে নেব। নবদ্বীপ মহাশ্মশানের সমাধিস্থল থেকে উধাও হয়ে যাচ্ছে দেহ, এমনই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর এরপরেই অভিযোগ উঠছে যে শ্মশান কর্তৃপক্ষের দিকে, এবং একটি ভিডিও ভাইরাল হয়, একজন ভাইরাল করে দেখায় যে নবদ্বীপ শ্মশানে অনেকেই আছে সনাতনী হিন্দু ধর্মের মানুষ, সমাধিও করে। সেই সমাধিস্থলে দেখা গিয়েছে একেবারেই মোবাইলে ভিডিও করে দেখাচ্ছে যে উধাও হয়ে গিয়েছে দেহ, কঙ্কাল। এরপরেই বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। নবদ্বীপ মহাশ্মশানের ইনচার্জ পুলিশ প্রশাসনকে জানায়। নবদ্বীপ থানার পুলিশ এদিন সকালবেলা গিয়ে পরিদর্শন করে, পাশাপাশি পুলিশ পিকেট বসানো রয়েছে ওই নবদ্বীপ মহাশ্মশান জুড়ে। মূলত যেটা জানা যাচ্ছে যে এই মহাশ্মশানে একটা সংস্কারমূলক কাজ চলছে, পাশাপাশি ওই সমাধিস্থলকে ঘিরে পাঁচিল দেওয়ার কাজ চলছে। যদিও এই নবদ্বীপ মহাশ্মশান নবদ্বীপ পৌরসভার নিয়ন্ত্রণে, এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি তৃণমূলের একাংশের মদতে এই সমাধিস্থল থেকে দেহ, কঙ্কাল উধাও হয়ে যাচ্ছে। যদিও তৃণমূলের কাউন্সিলর ওই অভিযোগ অস্বীকার করেছে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে যে এর সঙ্গে কারা কারা যুক্ত তার বিষয় তদন্ত করে খোঁজ চালাচ্ছে। তবে সমাজ মাধ্যমে এই ভাইরাল হতে গিয়ে কিন্তু শুরু হয়েছে জোর চর্চা। নবদ্বীপ থেকে সুমন মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম। এই বিষয়ে নবদ্বীপ থানার পুলিশ ও ওই সমাধিস্থলের নিরাপত্তা রক্ষীরা তারা কি বলছেন শোনাবো। অভিযোগ একটা আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছে অভিযোগ পেয়েছি, মানে স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিরিয়র গার্ড প্লেস করেছি। আর বাকি যেসব ফ্যাসিলিটি ওখানে নাই সেটা কীভাবে রেস্টোর করা যায় সেটা দেখা হচ্ছে। আমি ডিউটিতে ছিলাম, রাত্রি 2টো নাগাদ ওই আমঘাটা থেকে একটা বডি সমাধি করতে আসে এবং ওরা এসে খবর দেয় যে এরকম সমাধিতে 2টো গর্ত দেখা যাচ্ছে এবং সেখানে নাকি বডি নেই। আমরা তৎক্ষণাৎ যাই, গিয়ে দেখি যে হ্যাঁ 2টো সমাধির জায়গায় গর্ত খোলা রয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই। থানা থেকে রাত্রে পুলিশ যায় এবং আজকে থেকে পুলিশ পিকেটিং বসাচ্ছে। ওখানে হয়তো অসৎ উদ্দেশ্যে নিয়ে কেউ বা কারা গর্ত করে রেখেছে 2টো সমাধির জায়গায়। মানে সেই গর্তের ভেতর থেকে কি দেহগুলো তুলে নেওয়া হয়? গর্ত ভেতরেটা তো আমরা তো বুঝতে পারি না, কারণ এটা গর্তটা সোজা করে আবার ভিতরে টান নেয়, সেই ভিতরটা তো আমরা বুঝতে পারছি না যে বডি তুলেছে কি আদৌ তুলেনি, সেটা আমরা বুঝতে পারছি। নবদ্বীপের সমাধিস্থল থেকে উধাও একের পর এক দেহ, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল এবং তারপরেই নড়েচড়ে বসে নবদ্বীপ থানার পুলিশ। নবান্নের সামনে টোটোর ধাক্কায় মৃত্যু এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। নবান্নের সামনে ঘটে এই দুর্ঘটনা এবং ইতিমধ্যেই ওই চালককে অর্থাৎ ওই টোটো চালককে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ এবং আটক করা হয়েছে ওই ঘাতক টোটোটিও। নবান্নের সামনে এই দুর্ঘটনা ঘটে টোটোর ধাক্কায় মৃত্যু এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। যেটা জানা গিয়েছে যে এক টোটো ধাক্কা মারে ওই সিভিক ভলেন্টিয়ারকে এবং অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক টোটোটিও। নবান্নের সামনে দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় টোটোর ধাক্কায় মৃত্যু হয় এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। অভিযুক্ত চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। যেটা জানা গিয়েছে যে ওই টোটোটি ধাক্কা মারে এক মহিলা সিভিক ভলেন্টিয়ারে, তারপর তাকে
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, যেটা জানা গিয়েছে একেবারে টোটোর ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কেন এই দুর্ঘটনা ঘটলো? কোনো রকম কি গাফিলতি ছিল? দেখো, যে এলাকায় দুর্ঘটনাটা ঘটেছে এই এলাকায় নবান্ন যে এরিয়া, সেই এরিয়ায় কড়া নজরদারি থাকলেও যে রাস্তাগুলো রয়েছে আশেপাশে যারা জনবসতি রয়েছে সেখানে মানুষ যাতায়াত করেন এবং সেখান থেকে টোটো, অটো, এমনকি নিজেদের সাধারণ মানুষ যাতায়াত করেন সেই এলাকা দিয়ে। একেবারে নবান্ন নর্থ গেটের পাশ দিয়েও যাতায়াতের রাস্তা আছে। স্বাভাবিক কারণে সেখানেও প্যাসেঞ্জার নিয়ে টোটো যাতায়াত করে এবং ঠিক যে উপান্নর সামনে যে রাস্তা সেইখানেই টোটো যাচ্ছিল এবং ওই নুপুর চ্যাটার্জি, যিনি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, তিনিও যাচ্ছিলেন হেঁটে এবং সেই সময় টোটো পেছন থেকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর তিনি কোনো ধার দিয়ে গেলেও টোটো বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিল এমনটাই অভিযোগ উঠে আসছে এবং এই ধাক্কায় তিনি ছিটকে পড়েন, দেয়ালে গিয়ে ধাক্কা লাগে। দেয়ালে ধাক্কা লাগার পর মাথায় আঘাত পেয়ে তিনি রাস্তায় পড়ে যান। সেখানকার কর্তব্যরত পুলিশ বা অন্যান্যরা যারা ছিলেন তারা সেই টোটোয় তুলে তাকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান এবং সেখানে তার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং টোটো চালককে পরে গ্রেফতার করা হয়। এবং যেটা ঘটনা, যে এই এলাকা দিয়ে যাতায়াতের জন্য সাধারণ মানুষেরও যাতায়াতের একটা অনুমতি রয়েছে। স্বাভাবিক কারণেই এই এলাকা দিয়ে টোটো, প্যাসেঞ্জার সহ টোটো যাতায়াত করে। তবে নিয়ন্ত্রণে রাখার বিষয়টা, সেখানে যেহেতু ট্রাফিক সিগন্যাল রয়েছে, পুলিশ গার্ড রয়েছে, সেখানে কিন্তু নজরদারিও থাকে। তার মধ্যেও যে এলাকাটায় হয়েছে সেখানে বেপরোয়া ভাবে সেই টোটো চালক টোটো চালিয়ে নিয়ে যাচ্ছিল প্যাসেঞ্জারকে নিয়ে, এমনটাই অভিযোগ উঠছে। এর পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনাটা যে দুর্ঘটনা ঘটেছে এটা দুর্ঘটনা বলেই জানানো হয়েছে। কিন্তু শান্তনু, নবান্নর মতো একটি জায়গা এবং সেখানে প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো থাকার কথা, এবং সেখানে দাঁড়িয়ে এই টোটোর ধাক্কায় একজন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু, প্রশ্ন উঠছে। একেবারেই দেখো, যে টোটো শুধু ওই এলাকা বলে নয়, যে কোনো জায়গাতেই যেভাবে টোটোর দৌরাত্ম্য, যেভাবে বলা যায় যে টোটোর দৌরাত্ম্যে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই অতিষ্ঠ। তার কারণ কখনো কখনো অল্প বয়সী ছেলেরা বা যারা আছে একেবারে তারা নবিশ, তারা টোটো রাস্তায় নিয়ে বেরিয়ে পড়েছেন, হয়তো রুজি থাকতে প্যাসেঞ্জার তুলে তারা যাতায়াত করছেন, ভাড়া কাটছেন, কিন্তু কখনো কখনো যে বেপরোয়া মনোভাব নিয়ে তাদের টোটো চালানো, তাতে কিন্তু সাধারণ মানুষও যথেষ্ট উদ্বেগের মধ্যে থাকেন এবং প্রায়শই বিভিন্ন জায়গায় এই দুর্ঘটনা ঘটে। কারণ আমরা একেবারে সাধারণ সাদা চোখেও দেখা যায় যে কোনো নিয়ম শৃঙ্খলা না মেনে একটা টোটো যাচ্ছে, তার পাশে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে, তার কোনো সিগন্যালিং ব্যবস্থা নেই, তার কোনো সিগন্যাল দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না, নিজেরা বেপরোয়া ভাবে তার মন মর্জি মতো টোটো চালায়। পেছনে যারা থাকে, পথ চলতি যারা মানুষ কিংবা যারা বাইক আরোহী বা অন্যান্য যারা যান নিয়ে যাতায়াত করেন, তাদের উল্টে টোটোর জন্য সাবধানে চলাফেরা করতে হয়, এমনটাই কিন্তু পরিস্থিতি হয়ে উঠছে এবং ক্রমশ যানজট যেভাবে বাড়ছে। কিন্তু নবান্ন এলাকায় সেখানে তুলনামূলক ভাবে ফাঁকা হলেও, পুলিশি নজরদারি থাকলেও বেপরোয়া মনোভাব, বেপরোয়া ভাবে টোটো চালানোর যে বিষয়টা, সেটা কিন্তু এই ঘটনা আর একবার প্রমাণ করে দিল যে টোটো যে বেপরোয়া ভাবে তারা যে একেবারে নিজেদের মন মর্জি মতো গাড়ি চালায়, টোটো চালায়, প্যাসেঞ্জার থাকুক বা নাই থাকুক, এই ঘটনায় তার প্রমাণ দিল। এবং একজন সিভিক ভলেন্টিয়ার বা একজন পথচারীও যদি মারা যেতেন, অন্য কেউ যদি মারা যেত, এই ঘটনা কখনোই বাঞ্ছনীয় নয়। কেননা যে জায়গায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাটা ঘটেছে সেখানে যথেষ্টই ফাঁকা, মোটামুটি রাস্তা, একেবারে যে ন্যারো জায়গা, ন্যারো। নবান্নের সামনে টোটোর ধাক্কায় মৃত্যু হলো এক সিভিক ভলেন্টিয়ারের। অভিযুক্ত টোটো চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে যে নবান্নের মতো একটি জায়গায় কিভাবে বেপরোয়াভাবে টোটো চালায় টোটো চালকরা, এবং যার জেরে মৃত্যু হলো এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই ঘাতক টোটোটি। অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ। নবান্নের সামনে টোটোর ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। বেপরোয়াভাবে টোটোটি আসছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এক মহিলা সিভিক ভলেন্টিয়ার তাকে ধাক্কা মারে এবং অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
নবান্নের সামনেই টোটোর ধাক্কায় মৃত্যু এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। অভিযুক্ত টোটো চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক টোটোটিও। যেটা জানা গিয়েছে যে এইভাবেই বেপরোয়াভাবে দীর্ঘদিন ধরে টোটো চালক যারা, তারা এইভাবেই টোটো চালিয়ে আসছে এবং যার জেরে এই দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনার জেরে মৃত্যু হলো এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। তাকে প্রথমে ধাক্কা মারে একটি টোটো এবং তারপরেই আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে, যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।